Chapter 2, Qualitative Chemistry. Okay. And the topic is solubility. আর টপিকটা হলো সলিবিলিটি। আচ্ছা, তো তোমাদেরকে একটু ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দেই যে সলিবিলিটি আমরা যদিও বলবো যে সলিবিলিটি আচ্ছা, তো ফার্স্ট অফ অল রিমেম্বার ওয়ান থিং, সেটা হলো কয়েকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিচ্ছি। চ্যাপ্টার কোয়ালিটেটিভ কেমিস্ট্রির টপিকটা হচ্ছে সলিবিলিটি। এখন তোমরা যেটা ফলো করবা বা তোমরা ফলো করো না করো, আমরা যেটা দেখে আসতেছি সেটা হচ্ছে যে বোর্ডের একটা মানে তোমার রুল হয়ে গেছে একটা, অনেকটা বলতে গেলে, বা বোর্ডের একটা ট্রেন্ড হয়ে গেছে। সেই ট্রেন্ডটা হচ্ছে যে দুইটা সিকিউ দিবে চ্যাপ্টার 2 থেকে, যার মধ্যে একটা সিকিউ সলিবিলিটি টপিক থেকে হয়। তাহলে বুঝো যে শুধু সলিবিলিটি একটা টপিক যেটা থেকে একটা সিকিউ মোটামুটি ধরে নেওয়া যায়, আর বাকি এত টপিক কিন্তু তার মধ্যে থেকে একটা সিকিউ। তো দুইটা সিকিউ হলে একটা সিকিউ সলিবিলিটি পার্টে আসে। এন্ড ঢাকা বোর্ড এমন করছে যে 2019-এ কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে ঢাকা বোর্ড ধরো একটা পিওর সিকিউ দিছে, পিওর যেটা একটা পিওর সিকিউ দিছে সেটা সলিবিলিটির উপর, আরেকটা সিকিউতে চ্যাপ্টার 2 এর কন্ট্রিবিউশন ছিল, কিন্তু ফুল সিকিউটা ছিল না। সি ছিল হলো গিয়া অন্য চ্যাপ্টারের, ডি ছিল এই চ্যাপ্টারের। ডিটা এই চ্যাপ্টার থেকে, কিন্তু সি কিন্তু অন্য চ্যাপ্টার থেকে নেওয়া ছিল। দুইটা সিকিউ ঠিকই, বাট একটা সিকিউ ছিল যেটা পিওর, সেটা হচ্ছে সলিবিলিটি টপিকের উপরে, যার কারণে আমরা ধরে নিচ্ছি যে সলিবিলিটি এই টপিকটা সবসময় ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই হিসেবে দেখবা যে তোমাদের মধ্যেই একটা ট্রেন্ড হয়ে যাবে, বা তোমরা যখন নিজেরা ডিসকাস করবা তখন দেখবা যে টিচাররা বা স্টুডেন্টরা নিয়ে কথা বলবে যে কোন টপিকটা নিয়ে কথা হচ্ছে, সলিবিলিটি টপিক। ওকে, এরকমটা। তো সেই জায়গাটাতে কিছু ব্যাপার বলে দেই, সেটা হচ্ছে এরকম যে তোমরা দেখবা যেটা, সেটা হচ্ছে আমরা যেটাকে বলতেছি যে সলিবিলিটি, আরেকটা পর এসে বলবো যে মোলার সলিবিলিটি। এটা আমার জোরে জোরে কথা বলতেছি। ওকে, তাহলে ফলো করবা যেটা যেটা হচ্ছে এরকম, মানে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কারণ ডিফারেন্সিয়েট করলে তোমার মাইন্ডসেটটাও ডিফারেন্সিয়েট হয়ে যাবে, মানে তুমি তোমার মাইন্ড থেকেও ডিফারেন্সিয়েট করতে হবে। যে একটা হচ্ছে গিয়া সলিবিলিটি, যেটা নিয়ে আজকে ক্লাস হবে, পরবর্তীতে প্রায় 3টা ক্লাস হবে মিনিমাম, মানে যদি খুব করেও কম করেও ক্লাস করি তাও আমাকে 3টা ক্লাস নেওয়া লাগবে। সেটা হচ্ছে মোলার সলিবিলিটি। তাহলে আমরা ফলো করবা যে যখন আমাকে কোনো কোশ্চেন করবা, আমি তোমাকে কোশ্চেন করব, তোমাদেরকে কোশ্চেন করব, অথবা তোমরা কোনো কিছু জানতে চাইবা বা প্রিপারেশন নিতে চাইবা, তখন ধরো এরকম বলতে হবে যে কোনটা সলিবিলিটি না মোলার সলিবিলিটি। ঠিক আছে, সো মোলার সলিবিলিটিটাও সলিবিলিটি আর সলিবিলিটিটাও সলিবিলিটি। তবে তোমরা মনে রাখবা যে এখন যেটা ডিসকাস করতেছো এটা হচ্ছে সলিবিলিটি, পরে যেটা ডিসকাস করবো সেটা হবে মোলার সলিবিলিটি। আচ্ছা, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া যেটা নোটিস করবা তোমরা, যে সলিবিলিটিতে তোমার স্ট্রং লাইক সল্ট থাকবে, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, এরকম টাইপ। সলিবিলিটি ডিসকাস হবে হচ্ছে গিয়া স্ট্রং সল্ট, মানে হচ্ছে তোমার পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, এই টাইপের সল্ট হয়, স্ট্রং ইলেকট্রোলাইট যেটাকে তাদেরকে বলা হয়, স্ট্রং সল্ট, স্ট্রং ইলেকট্রোলাইট। আর মোলার সলিবিলিটি যেটা, এটা হবে উইক ইলেকট্রোলাইট, উইক সল্ট। ফর এক্সাম্পল সিলভার ক্লোরাইড, ফর এক্সাম্পল হচ্ছে সিলভার ক্লোরাইড, লেড আয়োডাইড, এরকম। ওকে, তাহলে তোমরা এখান থেকে ডিফারেন্সিয়েট করতে শেখো। তাহলে আমরা যে সলিবিলিটি নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে স্ট্রং সল্টের জন্য,
স্ট্রং সল্ট যারা তাদেরটা, স্ট্রং ইলেকট্রোলাইট তাদেরটা। আর পরবর্তীতে মোলার সলিবিলিটি যেটা আসবে ওটা হবে উইক সল্টের জন্য। এটা একটা বড় ব্যাপার আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে যে এই সলিবিলিটিটাই যে সল্ট গুলো দেওয়া থাকবে এগুলো জাস্ট নামমাত্র দিবে, বাই নেম, জাস্ট বাই নেম। এদের এরা কোনো আমার খুব একটা কাজে দেয় না। পটাশিয়াম নাইট্রেট দিয়ে দিলেও আমি যা করব, সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েও আমি তাই করব। অর্থাৎ এখানে সল্টটা জাস্ট বাই নেমে থাকে, বাট পরেরটা যেটা আসতেছে সেটাতে কিন্তু সল্টই হচ্ছে সব। কোন সল্ট সেটা না দেখে করাই যাবে না। তো এই হচ্ছে গিয়ে তোমার দুইটা এরিয়া। তো ওই রকম একটা ব্যাপার। তাহলে আমরা এখন আজকে ট্রাই করব শেষ করতে, সেটা হচ্ছে যেটা স্ট্রং সল্ট, যেটাতে সল্ট বাই নেমে থাকবে ওরকমটা। সলিবিলিটি কি, যদি ডিফাইন করতে বলে যে হোয়াট ইজ সলিবিলিটি, সেটা ডেফিনেশনের আগে আমরা অফকোর্স আমাদের জেনে আসতে হবে যেটা, সেটা হচ্ছে এরকম যে টাইপস অফ সলিউশন। আমরা টাইপস অফ সলিউশন আগে জেনে আসবো। টাইপস অফ সলিউশনের মধ্যে একটা টাইপ হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, সেকেন্ড টাইপ হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, এন্ড থার্ড টাইপ যেটা ওটাকে বলা হবে ওভার স্যাচুরেটেড সলিউশন। তাহলে থ্রি টাইপ সলিউশন, তার ওয়ান টাইপ হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, সেকেন্ড টাইপ আনস্যাচুরেটেড সলিউশন, থার্ড টাইপ হচ্ছে ওভার স্যাচুরেটেড সলিউশন। যেটা স্যাচুরেটেড সলিউশন তার মানে হচ্ছে নো মোর সলিউট ক্যান বি অ্যাডেড, no more solute can be added, no more solute can be added at a certain temperature, অবশ্যই at a certain temperature। তাহলে no more solute can be added, no more solute can be added, তার মানে বোঝাই যাচ্ছে যে স্যাচুরেটেড সলিউশনের মধ্যে তুমি আর সলিউট কি করতে পারবা না, অ্যাড করতে পারবা না, ফার্দার আর সলিউট অ্যাড করা যাবে না, ওরকমটা হলো স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড সলিউশন কি, তাহলে মোর সলিউট ক্যান বি অ্যাডেড। তাহলে আনস্যাচুরেটেড হইলে সেই সলিউশনে আরো কি করা যাবে, সলিউট অ্যাড করা যাবে। আর আরেকটা যে বললো যে ওভার স্যাচুরেটেড, ওটা কি আবার? ওভার স্যাচুরেটেড হলো এটাতে হলো গিয়া মোর দেন সলিউট, আচ্ছা, মোর সলিউট is dissolved then a saturated solution। তাহলে এটা একটু কনফিউজ করতেছে যে যেখানে বলে আসলাম যে স্যাচুরেটেড সলিউশন হচ্ছে নো মোর সলিউট ক্যান বি অ্যাডেড, যেটাতে আর অ্যাড করা যাবে না সেটা স্যাচুরেটেড, আর যেটাতে আরো অ্যাড করা যাবে ওটা আনস্যাচুরেটেড। ওভার স্যাচুরেটেড মানে কি, মোর সলিউট ইজ ডিজলভ, মোর সলিউট ইজ ডিজলভ দেন স্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ স্যাচুরেটেড সলিউশনে যতটা ডিজলভ থাকতে পারে তার চেয়ে বেশি ডিজলভ। তো মনে হতে পারে যে স্যার আপনি তো বলে আসলাম যে আর অ্যাড করা যায় না, তাহলে এখানে মোর কি করে অ্যাড হলো, তাহলে এই টাইপের সলিউশন কি? তাহলে শোনো, এইটা হচ্ছে যে এমনিতে নর্মাল টেম্পারেচারে সলিউশন স্যাচুরেটেড, নর্মাল টেম্পারেচারে সলিউশন আনস্যাচুরেটেড। দেখো, তাহলে রিমেম্বার, সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে একটা সলিউশন স্যাচুরেটেড থাকবে অর আনস্যাচুরেটেড থাকবে নর্মাল টেম্পারেচারে। বাট ওভার স্যাচুরেটেড মানে কি, তোমরা এক্ষুনি জেনে যাবা, অল্প সময়ের মধ্যে জেনে যাবা যে আমরা একটা সলিউশন মানে কোনো সলিউশনে যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয়, টেম্পারেচার ইনক্রিজ করলে সলিবিলিটি ইনক্রিজ হয়, টেম্পারেচার ইনক্রিজ হলে সলিবিলিটি ইনক্রিজ হয়। তো টেম্পারেচার ইনক্রিজ করে তুমি একটা সলিউশনের সলিবিলিটি ইনক্রিজ করতে পারো, তুমি টেম্পারেচার ইনক্রিজ করে একটা সলিউশনের সলিবিলিটি কি করতে পারো, ইনক্রিজ করতে পারো। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে
ধরো at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে নর্মাল টেম্পারেচার। আর নর্মাল টেম্পারেচারে তোমার জানা আছে যে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি 36, সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি হচ্ছে 36। তার মানে কি, যদি কোনো তোমার 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে ওইটা স্যাচুরেটেড। at 25 ডিগ্রি সেলসিয়াস মনে করো এখানে 30 গ্রাম আছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে ওটাকে আর তুমি কি বলতেছো না, স্যাচুরেটেড বলছো না। তাহলে 36 গ্রাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি। তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি 36 গ্রামই থাকে তাহলে সলিউশনটা কি, স্যাচুরেটেড। তাহলে এটা স্যাচুরেটেড। 30 গ্রাম 6 গ্রাম যার অ্যাবিলিটি সেটা 30 গ্রাম ডিজলভ আছে, তার মানে আরো 6 গ্রাম তো তুমি অ্যাড করতে পারতা, তাহলে ওটা এখন কি, তাহলে এটা আনস্যাচুরেটেড। তাহলে এই দুইটাই হচ্ছে নর্মাল টেম্পারেচারে। এখন একটা সলিউশনে 40 গ্রাম সাপোজ সোডিয়াম ক্লোরাইড ডিজলভ আছে, 40 গ্রাম, তাহলে তুমি ওটাকে তখন বলবা ওভার স্যাচুরেটেড। ওভার স্যাচুরেটেড বলা প্রবলেম না, কোশ্চেনটা হচ্ছে যে কিভাবে এটা পসিবল। যতটা ততটা স্যাচুরেটেড, যত তার কম আনস্যাচুরেটেড, যত তার বেশি ওভার স্যাচুরেটেড। কিন্তু এটা কি করে পসিবল? এটা পসিবল যে সেটা হলো গিয়ে মোর দেন 25 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই মোর দেন 25 ডিগ্রি সেলসিয়াসে সেটা পসিবল, তখন ওই সলিউশনটা হচ্ছে ওভার স্যাচুরেটেড। তার মানে এই হচ্ছে 3 টাইপস অফ সলিউশন বা 3 কন্ডিশন অফ সলিউশন। 3 কন্ডিশন অফ সলিউশন, একটা সলিউশন 3টা কন্ডিশনে থাকতে পারে। একটা সলিউশন স্যাচুরেটেড হয়ে থাকতে পারে, একটা সলিউশন আনস্যাচুরেটেড হয়ে থাকতে পারে, একটা সলিউশন ওভার স্যাচুরেটেড হয়ে থাকতে পারে। তো এই হচ্ছে কি টাইপস অফ সলিউশন, যেগুলো কথায় কথায় আসবে, যার কারণে আগে এটা ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। and now you need to define solubility, and খুব কমন একটা ডেফিনেশন, মানে খুব বেশি চায় যে হোয়াট ইজ সলিবিলিটি, হোয়াট ইজ সলিবিলিটি, খুব বেশি চায় এটা। তো অনেক ভাবে ডিফাইন করা যায়, অনেক রকম ভাবে ডেফিনেশন দেওয়া যায়, যে সময় যেটা মাথায় আসে। অবশ্যই বলবা এট এ সার্টেন টেম্পারেচার, the amount of solute, তাহলে ফলো করো, এট এ সার্টেন টেম্পারেচার কেন বলবা, কারণ এটা সার্টেন টেম্পারেচারে, টেম্পারেচার চেঞ্জ করলে সলিবিলিটি চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে সলিবিলিটি চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে যা যা চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে যা যা চেঞ্জ হয় সবকিছু ডেফিনিশন দেওয়ার সময় এট এ সার্টেন টেম্পারেচার মেনশন করতে হবে। অর্থাৎ তুমি যেই যেই জানো যে যেগুলো টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয় ওইগুলোতে অবশ্যই এটা মেনশন করতে হবে যে এট এ সার্টেন টেম্পারেচার। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা একটা অ্যামাউন্ট অফ সলিউট, তার মানে সলিবিলিটিটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ সলিউট, একটা সলিউটের একটা অ্যামাউন্ট এটা। তাহলে দ্য অ্যামাউন্ট অফ সলিউট, তবে কিসে নিবা, গ্রাম। কোন অ্যামাউন্টটা নিবা, আমরা নিব গ্রাম অ্যামাউন্ট। এখন আমরা নিতে যাচ্ছি গ্রাম অ্যামাউন্ট, তো সলিউট ব্র্যাকেটে মেনশন করে দাও গ্রাম। তাহলে এট এ সার্টেন টেম্পারেচার দ্য অ্যামাউন্ট অফ সলিউট হুইচ ইজ রিকোয়ার্ড, যেটা কিনা রিকোয়ার্ড, যেটা রিকোয়ার্ড কি করতে লাগবে, কেন লাগবে তোমার, হুইচ ইজ রিকোয়ার্ড টু মেক আ স্যাচুরেটেড সলিউশন। এই দেখছো, তার মানে যেটা একটা স্যাচুরেটেড সলিউশন মেক করার জন্য যে অ্যামাউন্টটা চাই তোমার, একটা সলিউশনকে স্যাচুরেটেড করার জন্য যে অ্যামাউন্টটা তোমার চাই, তাহলে হুইচ ইজ রিকোয়ার্ড টু মেক আ স্যাচুরেটেড সলিউশন। তবে এখানে একটা কথা থেকে যায় যে স্যার আমি যে সলভেন্টটা নিব সেই সলভেন্টে তো একটা ইয়ে থাকতে হবে, ডেফিনেট সলভেন্ট থাকতে হবে, সেই সলভেন্টের তো অ্যামাউন্টটা সার্টেন হওয়া লাগবে, কারণ আমি কতটুকু নিয়ে স্যাচুরেটেড সলিউশন বানাবো, আমি কত অ্যামাউন্টের স্যাচুরেটেড সলিউশন বানাবো, তাহলে আমার সলভেন্ট ফিক্স হওয়া লাগবে না,
আমি কি সলভেন্ট ইচ্ছা মতো নিলেই কি হবে নাকি? তাহলে সলভেন্টও তো ফিক্স হইতে হবে, এই কথাটা আসতে হবে এখন, যে টু মেক এ সলিউশন, স্যাচুরেটেড সলিউশন বাই ইউজিং 100 গ্রাম সলভেন্ট বা উইথ 100 গ্রাম সলভেন্ট বলতে পারতাম, বাই ইউজিং না বলে উইথ 100 গ্রাম সলভেন্ট। কার কার সাথে? উইথ 100 গ্রাম সলভেন্টের সাথে। এই যে, তাহলে বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে এট এ সার্টেন টেম্পারেচার কেন বললা, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে এটা চেঞ্জ হতে পারতো। দ্য অ্যামাউন্ট অফ সলিউট মানেই সলিবিলিটি, which is required, কেন required? to make a saturated solution with 100 গ্রাম solvent, with 100 গ্রাম solvent। তার মানে 100 গ্রাম solvent সহ তুমি যদি একটা সলিউশন মেক করতে চাও তাহলে কতটুকু সলিউট নিছো সেটাই তার সলিবিলিটি, ওই টুকটাই হচ্ছে, ওই অ্যামাউন্টটা হচ্ছে তার সলিবিলিটি। ওকে, আচ্ছা সাপোজ ফর এক্সাম্পল যে যেটা মাত্র বললাম যে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার solubility of NaCl is 36। তাহলে at a certain temperature বলতে আমি মনে করলাম 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের সলিবিলিটি কত? 36। at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি কত? 36। এখানে একটা খুব স্ট্রং জায়গা খেয়াল করে নিও, খুব স্ট্রং, সেটা হচ্ছে এই সলিবিলিটি হচ্ছে নো ইউনিট। এই সলিবিলিটিতে দেখছো 36 নো ইউনিট, 36 নো ইউনিট, তার মানে দিস টাইপ সলিবিলিটি হইলে নো ইউনিট, দিস টাইপ সলিবিলিটি হলে নো ইউনিট। কেন? বিকজ এইটা, এই সলিবিলিটি মানেটা কি? এই সলিবিলিটি মানেটা হচ্ছে সলিউট কিসে নিছো? গ্রাম অ্যামাউন্টে। সলভেন্ট তাও কিসে নিছো? গ্রাম অ্যামাউন্টে। তাহলে এটা তো গ্রাম আপন গ্রাম, এটা তো গ্রাম আপন গ্রাম, তাই গ্রাম আপন গ্রাম হলে গ্রাম গ্রাম তো কাটা। and this is why এই solubility has no unit, this solubility has no unit, be careful। অনেক স্টুডেন্ট আমি ভুলে দেখি কি করে পরীক্ষার খাতায় অ্যান্সার করার সময় solubility 36 গ্রাম একদম কেটে দিবে 36। তাহলে solubility বিকজ এটা হচ্ছে গিয়া গ্রাম আপন গ্রাম, সে কারণে এটা solubilityতে কোন ইউনিট পাচ্ছ না তোমরা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এই যে মিন করলো যে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি 36, সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি যে 36, এটা যে বলে দিল, এটা দিয়ে কি কি জিনিস জানা হয়ে গেল জানো? জানা হয়ে গেছে যে অ্যামাউন্ট অফ সলিউট ইজ ইকুয়াল টু 36 গ্রাম। এটা দিয়ে জানা হয়ে গেছে যে সলিউটের অ্যামাউন্ট কত। এখন কিন্তু অ্যামাউন্ট, সলিবিলিটি না। অ্যামাউন্ট বললে গ্রাম বলা যাবে, অ্যামাউন্ট বললে গ্রাম বলা যাবে, সলিবিলিটি বললে বলা যাবে না। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট কত? তাহলে অ্যামাউন্ট অফ সলিউট মানে সোডিয়াম ক্লোরাইড, এটা কতটুকু? 36। অ্যামাউন্ট অফ সলভেন্ট is equal to 100 গ্রাম, solvent fix 100 গ্রাম, amount of solution equal to 136 গ্রাম। অর্থাৎ আমি জাস্ট বললাম যে সোডিয়াম ক্লোরাইড solubility 36 and you could understand যে তাহলে amount of sodium chloride 36, solvent 100 গ্রাম আর সলিউশনটা হচ্ছে গিয়া 136 গ্রাম। তো এটাই বুঝায় যে solubility 36 এর মানে কি। and inform one thing to you, সেটা হচ্ছে যে এই কোশ্চেনটাই আসছে বিতে, জানো বোর্ডের সিকিউতে বিতে এই কোশ্চেনটাই আসছে যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি 36 বলতে কি বুঝো তুমি? হোয়াট ইজ মিন্ট বাই, কোশ্চেনটা এরকম যে হোয়াট ইজ মিন্ট বাই দ্য সলিবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড 36, এটাতে কি বুঝায়? তাহলে তুমি বলবে স্যার আমি কি কথা বলে দিব শুধু? না, এমনটা না, তুমি একটু থিওরিটিক্যালি বলবা আর কি। তুমি বলবা যে এর মানে কি বুঝো, তুমি বললা যে তখন তুমি এটা বুঝ এই ডেফিনিশনটাকে তখন দিয়ে দিবা। কিভাবে বলবা তখন? যে তুমি বলবা যে তোমাকে যখন বললো যে হোয়াট ইজ মিন্ট বাই দ্য সলিবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড 36, তখন তুমি বললা যে আই মিন যে at a certain temperature 36 গ্রাম of sodium chloride is required to make a saturated solution by 100 গ্রাম solvent। মানে দেখছো ডেফিনেশনটাই তুমি মিন্টে নিয়ে আসলা, এটাই হচ্ছে অ্যাবিলিটি।
এটাই হচ্ছে অ্যাবিলিটি। এন্ড তারপরে তুমি এগুলো মেনশন করলা, তাহলে 1 মার্ক আর 1 মার্ক হয়ে গেল তোমার 2 মার্কের ডিস্ট্রিবিউশন। তো তুমি দেখবা তো আগে যে আমাকে যে 3 মার্ক দিবে আমি কি করছি যার জন্য আমাকে 3 দিবে, তুমি ভাগ করো 1-1-1 করে, 1-1-2, 1-1-2-3 এরকম তুমি ভাগ করে দেখো না যে মিলে কিনা, যে তোমাকে 4 দেওয়ার মতো যথেষ্ট কারণ আছে কিনা তোমার অ্যান্সারে, তাহলে দেখবা যে তুমি তোমার অ্যান্সার পারফেকশন নিয়ে আসতে পারবা। ওকে, সো আরেকটা ব্যাপার শেয়ার করি, তোমরা যেটা বুঝতে চাইতে পারো সেটা হচ্ছে স্যার সলভেন্টটা কি সলভেন্ট হবে, মানে এখানে তো সলভেন্টের কথা বলছে, সলভেন্টটা কোন সলভেন্ট, কাকে এখানে সলভেন্ট ধরা হচ্ছে। তো তোমাদেরকে কি বলে রাখি, এখানে ওয়াটার সলভেন্ট, এখানে হচ্ছে ওয়াটার সলভেন্ট, এখানে সলভেন্ট হচ্ছে ওয়াটার, নান আদার সলভেন্ট, অন্য কোনো সলভেন্ট না, এখানে সলভেন্ট হচ্ছে ওয়াটার সলভেন্ট, রিমেম্বার। আচ্ছা, এবার তোমার ইকুয়েশন, ওকে, ইকুয়েশনে নিয়ে আসলাম তোমাদেরকে, একটা ইকুয়েশন জাস্ট মনে রাখো, এই হচ্ছে দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন টু ডিটারমিন দ্য সলিবিলিটি, this is the equation to determine the solution, and this is very much helpful equation, this is very much helpful equation, যে s is equal to small m by capital M minus small m into 100, and এটা ক্লিন এন্ড ক্লিয়ার যে সলিবিলিটির যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন হিসেবে এটা আসছে। তো এইখানে কোনটা কি, s হচ্ছে সলিবিলিটি, স্মল m হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, ক্যাপিটাল M হলো অ্যামাউন্ট অফ সলিউশন, আর তো কিছু নাই। তাহলে দেখো এস কি, এখানে এস হচ্ছে সলিবিলিটি, স্মল এমটা কি, স্মল এম হলো অ্যামাউন্ট অফ সলিউট, আর ক্যাপিটাল এমটা কি, ক্যাপিটাল এম হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউশন, তাহলে একটু ফলো করো তো যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম কি, তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হচ্ছে অ্যামাউন্ট অফ সলভেন্ট, তার মানে কি দাঁড়ালো দেখো তো, এটা কি অ্যামাউন্ট অফ সলিউট, আর এই পুরাটা কি অ্যামাউন্ট অফ সলভেন্ট, তার মানে কি সলিউট আপন সলভেন্ট, এটা সলিউট আপন সলভেন্টই তো হইল, আমরা কি বলে আসছি সলিউট আপন সলভেন্ট না, সলিউট আপন সলভেন্ট, এটা তো তাই হয়েছে সলিউট আপন সলভেন্ট, কিন্তু সলভেন্টটা তো আর দেয়া থাকে না, থাকে তো সলিউশন দেওয়া, সলভেন্ট দিতে পারবে না আমি তা বলতেছি না, কিন্তু নর্মালি দেওয়া থাকে হচ্ছে সলিউশন, তবে সলিউশন দেয় বলে তুমি সলভেন্ট পাবা কি করে, খুব সিম্পল, সলিউশন থেকে সলিউট মাইনাস করে দাও, তাহলেই তো তোমার সলভেন্ট চলে আসবে। তাইলে এটা কেন করলাম, বিকজ সলভেন্ট দেওয়া থাকে না, থাকে সলিউশন দেওয়া, আর যদি বাই এনি চান্স সলভেন্ট দিয়েই দেয়, তো অসুবিধা কি, তুমি এই পুরোটার জায়গায় সলভেন্টের ভ্যালু বসায় দিবা, সলভেন্টের অ্যামাউন্টটা ওখানে বসাবা, এই জন্য আমি এটাকে এক্সট্রা বলে দিলাম যে এটাই হচ্ছে অ্যামাউন্ট অফ সলভেন্ট। তাহলে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে, সলিবিলিটি, সলিউট, সলিউশন, সলভেন্ট, আর 100টা হলো ফর্মুলার। কেন, কারণ তুমি যত অ্যামাউন্টই বের করো না কেন, সলভেন্টের যা অ্যামাউন্টই হোক না কেন, সলিবিলিটি তো 100 এর রেসপেক্টে, সলভেন্টের অ্যামাউন্ট যাই হোক না কেন তোমার সলিবিলিটি তো 100 এর রেসপেক্টে, তার জন্য এই 100টা। সুতরাং এটা ভাইবো না যে এটা পার্ট সেন্টেন্সে বের হচ্ছে, অনেক সময় 100 এর কারণে অনেকে মনে করে বোধহয় এটা বোধহয় পার্ট সেন্টেন্সে স্যার বের হইতেছে, না, এই 100টা তো দ্যাট 100 যেটা সলভেন্ট 100। তো এই হচ্ছে ইকুয়েশনটা, এখন আসো এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করি। এই ইকুয়েশনটা দেখো অ্যাপ্লাই করি, এমসিকিউ তে দিবেই, ছোট ছোট কিন্তু এমসিকিউ, এই জন্য এমসিকিউ তে দিবে, ছোট কাজ তো এই জন্য এমসিকিউ তে দিবে, এরকম একটা এমসিকিউ দিবে তোমাকে যে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 25 গ্রাম of potassium nitrate is dissolved in 80 grams of a solution
অবশ্য স্যাচুরেটেড সলিউশন বলে দিতে পারে, নাও বলে দিতে পারে, এটা কোনো ব্যাপার না। বলবে যে সলিউশন ক্যালকুলেট দ্য সলিবিলিটি অফ পটাশিয়াম নাইট্রেট, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি বের করো। তো কি বললা, S is equal to small m by capital M minus small m into 100. S is equal to small m by capital M minus small m into 100. Small m কত? 25. This 25. এই যে this 25. Capital M কত? এই যে this 80. This 80 minus small m once again formula 100. 2500 বাই হবে 55 60 80, হ্যাঁ 55 45.45 45.45 this is the solubility। এবং খুব সাবধান, ইউনিট হবে না, সলিবিলিটি ডিটারমিন করছো তুমি। অ্যান্সার হচ্ছে 45.45 দিস ইজ দ্য অ্যান্সার। তো কেমন, এটা কি সিকিউ তে দিবে? অফকোর্স না, এমসিকিউ তে। তো যত কুইক অ্যান্সার করতে পারো। তো এইটা একটা সলিউশন গেল না? আচ্ছা, ঠিক আরেকটা সলিউশন এমন হতে পারে, 2 নম্বর বললো যে এট 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখলাম, টেম্পারেচার at 25 degree Celsius temperature, the solubility of potassium nitrate, এখানে না পটাশিয়াম নাইট্রেটটাই বেশি দেয়, এই কারণে আমরা ব্যবহার করি বেশি। পটাশিয়াম নাইট্রেট ইজ 40, অর্থাৎ বলে দিল যে পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি হচ্ছে 40। 25 ডিগ্রি সেলসিয়াসের সলিবিলিটি এবার দিয়ে দিছে 40। তোমাকে বললো যে ইন 60, আচ্ছা 60 না, 120 gram of a solution, how much gram of potassium nitrate is dissolved, কতটুকু ডিজলভ আছে। তো তুমি এন্টায়ার জিনিস দেখেই তো বুঝতে পারতেছো যে কোন ফর্মুলার দিয়ে এটা হবে। তাহলে S is equal to small m by capital M minus small m into 100, the same formula। S এর ভ্যালু দেওয়া আছে, S এর ভ্যালু তো দেওয়া আছে 40, স্মল m বের করতে বলছে, ক্যাপিটাল M দিয়ে দিছে 120 মাইনাস স্মল m into 100, জাস্ট চিন্তা করো স্মল m রয়ে গেছে। তাহলে এটা একটু শর্টকাট আমি চিন্তা করতে পারবো, আমি বলবো যে 145 m ইকুয়াল টু 40 into 120, মানে এটা আমি বুঝতে পারতেছি যে 140 m ইকুয়াল টু 40 into 120 আসবে। তাহলে m ইকুয়াল টু 40 into 120 by 140, এটা যা আসবে 40 into 120 by হচ্ছে 140 ইকুয়াল 34.28, 34.28। এইটা অ্যান্সারে গ্রাম, এই অ্যান্সারে গ্রাম তো, বিকজ এটা তো স্মল m এর ভ্যালু মানে অ্যামাউন্ট অফ সলিউট, তাহলে এটা 34.28 গ্রাম, 34.28 গ্রাম। দ্যাটস ইট, দ্যাটস ইট। তো এরকম ভাইস ভার্সা হতে পারে না, রিমেম্বার দিস। তো নট অ্যাট অল ডিফিকাল্ট, শুধু তোমাদেরকে জানাতে তো হবে, জানাতে হবে। তো টেক ইট সিরিয়াসলি, ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, নাও তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এরকম, খুব ইম্পর্টেন্ট, আর তা হলো solubility versus temperature কার্ভ বা গ্রাফ আর কি, খুব ইম্পর্টেন্ট এটা। এটার মধ্যে কিছু গ্রেট অবজারভেশন আছে, ফলো করো। solubility versus temperature গ্রাফ, solubility versus temperature গ্রাফ।
সলিবিলিটি ভার্সাস টেম্পারেচার গ্রাফ ফলো করো। তো ধরো এটা সলিবিলিটি, এটা টেম্পারেচার, টেম্পারেচার, আর এইটা হচ্ছে সলিবিলিটি, সলিবিলিটি। তাহলে কি হলো, সলিবিলিটি ভার্সাস টেম্পারেচার হয়ে গেল। সলিবিলিটি ভার্সাস টেম্পারেচার, আমরা কিন্তু টেম্পারেচার নেই, 0 ডিগ্রি থেকে শুরু করি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি সেলসিয়াস, আরো বেশি নিলে নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। এদিক দিয়ে সলিবিলিটি 10, 20, 30, 40, 50, 60, 70 and 80, এগুলো হলো সলিবিলিটি। তাহলে কি হলো, সলিবিলিটি টেম্পারেচার, টেম্পারেচার ভার্সাস সলিবিলিটি। তো এসো আমাদের অবজারভেশন, সোডিয়াম ক্লোরাইড নিয়ে আমাদের যে অবজারভেশনটা সোডিয়াম ক্লোরাইডের, সেটাতে আমরা দেখতে পাবো যে সলিবিলিটিটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে অনেক টেম্পারেচার চেঞ্জ হলেও সলিবিলিটিটা এইরকম একটা লাইন পাওয়া যায়, দিস টাইপ। এটা হচ্ছে তোমাদের জন্য, এটা কি হলো, এটা সোডিয়াম ক্লোরাইডের কার্ভটা। তো সোডিয়াম ক্লোরাইডের কার্ভটা তোমরা বইয়ে দেখবা যে সোডিয়াম ক্লোরাইডের যে লাইনটা সেটা খুব বেশি চেঞ্জ হয় না। মানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে তার যে সলিবিলিটি সেই 60 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু খুব একটা বাড়ে নাই, কিন্তু ইনক্রিজ হয়েছে। বাট কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। তো রিমেম্বার যে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি কি হয়, ইনক্রিজ হয়। টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি কি হয়, ইনক্রিজ হয়। তো এক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি যে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে মোস্ট অফ দ্য টাইম সলিবিলিটি ইনক্রিজ হয়, বাট নট অল টাইম। রিপিট করি কথাটা, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে মোস্ট অফ দ্য টাইম সলিবিলিটি ইনক্রিজ হয়, বাট নট অল টাইম। মোস্ট অফ দ্য টাইম সলিবিলিটি বাড়বে টেম্পারেচার বাড়লে, কিন্তু সবসময় বাড়বে এটা বলা যাবে না, মাঝে মাঝে কমতেও পারে। ঠিক আছে, তো এখন একটু বুঝিয়ে দেই যে কেন বেশিরভাগ সময় বাড়ে। টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে সলিবিলিটি কেন ইনক্রিজ হয়, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটিটা কেন মোস্ট অফ দ্য টাইম ইনক্রিজ হয়। মনে করো তুমি কার সলিবিলিটি নিয়ে কথা বললা, পটাশিয়াম নাইট্রেট। তো পটাশিয়াম নাইট্রেট থেকে পটাশিয়াম আয়ন হবে আর নাইট্রেট আয়ন হবে। তুমি কার নিয়ে কথা বললা, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন হবে, ক্লোরাইড আয়ন হবে, তাই না? তোমার চেনা জানা কে, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম 2+ আয়ন হবে, সালফেট 2- আয়ন হবে, এমন না? তো এরকমই যদি হয় ম্যাক্সিমাম, তাহলে এইগুলোতে কি হয় জানো, এই জায়গাগুলোতে কি হয়, এই সল্ট গুলো যখন তোমরা ডিজলভ করো তখন কি হয়, এই সল্ট গুলো থেকে সল্টের আয়ন প্রডিউস করে, এবং সেই আয়নগুলো কিন্তু আয়ন হয়েই থাকে, ওই আয়নগুলো আয়ন হয়েই থাকে। তাহলে কি দাঁড়ালো, তার মানে কি সল্ট যখন ডিসোসিয়েট হয়ে আয়ন হলো, কিন্তু আয়নগুলো আর অ্যাসোসিয়েট হয় নাই। তার মানে ডিসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন নাই। ডিসোসিয়েট হচ্ছে বাট অ্যাসোসিয়েট হচ্ছে না। তার মানে কি জানো, বন্ড ব্রেক করতে, ফর্ম করে না, বন্ড ব্রেক করতেছে আর ফর্ম করতেছে না। তো বন্ড ব্রেক করতে গেলে হিট কি হয়, অ্যাবজর্ব হয়। হিট কি করে, অ্যাবজর্ব করে। বন্ড ব্রেক করতে গেলে হিট অ্যাবজর্ব হয়, হিট অ্যাবজর্ব হয়। এখন তারা হিট অ্যাবজর্ব করছে কিন্তু আর বন্ড প্রডিউস করে নাই, তাহলে তার হিট ইভলভ করতেছে না। তার মানে কি বেশিরভাগ সময় কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। মোস্ট অফ দ্য টাইমে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। অ্যাবজর্ব হলে সিস্টেম কি, এন্ডোথার্মিক। সিস্টেম কি, এন্ডোথার্মিক। তাহলে একটা জিনিস একদম মাথায় নিয়ে রাখো, তুমি যদি 100টা সল্ট দেওয়া হয় তোমাকে, তুমি দেখবা যে এর 95% সল্ট যদি তুমি ওয়াটারে ডিজলভ করো, টেম্পারেচার কমে যাবে, টেম্পারেচার কমে যাবে। তার মানে ম্যাক্সিমাম টাইমই দেখবা যে এটা এন্ডোথার্মিক, ম্যাক্সিমাম টাইমে কি এটা এন্ডোথার্মিক। কেন, কারণ ম্যাক্সিমাম টাইমে বন্ড ব্রেক করে বাট ফর্ম করে না, কারণ এরা তো হাইলি সলিউবল, এরা তো বন্ড ফর্ম করবে না। তো ম্যাক্সিমামই এন্ডোথার্মিক, ম্যাক্সিমাম টাইমে এন্ডোথার্মিক। যার কারণে হয় কি, তোমরা তো জানো যে এন্ডোথার্মিক মানে হিট অ্যাবজর্ব করে, আর এন্ডোথার্মিক কোন সিস্টেমে যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে সেটা ফরওয়ার্ডে যায়। এন্ডোথার্মিক কোন সিস্টেমে টেম্পারেচার বাড়ালে ওটা আরো বেশি ফরওয়ার্ডে যায়, আর ফরওয়ার্ডে গেলে সলিবিলিটি ইনক্রিজ হয়। যত ফরওয়ার্ডে যাবে তত সলিবিলিটি ইনক্রিজ হবে। তার মানে কি, এই কারণে টেম্পারেচার ইনক্রিজ মানে সলিবিলিটি ইনক্রিজ হয়, টেম্পারেচার ইনক্রিজ হলে সলিবিলিটি ইনক্রিজ হয়। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি,
তাহলে তুমি কিন্তু ইনক্রিজের কথাও বলবা, ডিক্রিজের কথাও বলবা। কেন ইনক্রিজ করে তার কথাও বলবা, কেন ডিক্রিজ করে তার কথাও বলবা। কিন্তু তোমাকে যদি এভাবে কোশ্চেনটা করে যে সলিবিলিটি টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ইনক্রিজ হয় কেন, মানে তোমাকে সুযোগ দিল না, তোমাকে ডাইরেক্ট এটাই বলতেছে যে কেন ইনক্রিজ হয়, তাহলে কিন্তু তোমাকে আবার শুধু ইনক্রিজ হওয়াটাকেই এস্টাবলিশ করতে হবে, এরকমটা আর কি। তো রিমেম্বার, ওভারঅল তোমরা জানলা যে সলিউশন তোমরা কি করতে পারো, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। ইনক্রিজ হবে হয়তো মেজরিটি, বাট কিছু ক্ষেত্রে ডিক্রিজও হবে। তো এসো যে সোডিয়াম ক্লোরাইডের টাইমে দেখলাম যে ইনক্রিজ হয়, তবে ততটা মানে খুব বেশি চেঞ্জ হচ্ছে না। সোডিয়াম ক্লোরাইডের টাইমে কি হচ্ছে না, খুব একটা চেঞ্জ হচ্ছে না, খুব একটা চেঞ্জ হচ্ছে না। বাট পটাশিয়াম নাইট্রেটের টাইমে দেখো, পটাশিয়াম নাইট্রেটের টাইমে সলিবিলিটিটার একটা মানে ট্রিমেন্ডাস চেঞ্জ হয়ে যায় পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি। এই দেখো পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটিতে কি হয়েছে, একটা ট্রিমেন্ডাস চেঞ্জ হয়ে গেছে, দেখছো লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারের দিকে সলিবিলিটি একটা গ্রেট চেঞ্জ চলে আসছে। তো এরকমই হয় অনেকটা পটাশিয়াম নাইট্রেটের টাইমে, এটা দেখলাম। তো পটাশিয়াম নাইট্রেট কি হলো, যে সলিবিলিটিটা ইনক্রিজ হয় টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে, তাহলে টেম্পারেচার ইনক্রিজে সলিবিলিটি ইনক্রিজ হয়, এটা দুইটা দেখলাম। এবার ডিক্রিজ হওয়া দেখি, একটা ডিক্রিজ হওয়া দেখি। ডিক্রিজ হওয়ার এক্সাম্পল হিসেবে পাবা হচ্ছে লিথিয়াম সালফেট। লিথিয়াম সালফেট হচ্ছে একটা এক্সাম্পল যেটাতে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি ডিক্রিজ হয়। লিথিয়াম সালফেট ডিজলভ করলে সলিবিলিটি ডিক্রিজ হয় টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে। লিথিয়াম সালফেটে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি ডিক্রিজ হয়, তাহলে এটা কোনো প্রবলেম না, সলিবিলিটি ডিক্রিজ হতে পারে, সেটা তো আমরা বলে আসছি যে হতেও পারে, তাও হতে পারে। আচ্ছা, তবে একটা অন্য একটা অবজারভেশন আছে যেখান থেকে তোমাকে কোশ্চেন করবো আমরা, সেটা হচ্ছে খুব মজা, দেখো সেটা হচ্ছে এরকম। এই দেখছো এই টাইপের একটা কার্ভ পাওয়া যায় কারো কারো জন্য, কারো কারো জন্য এরকম কার্ভ পাওয়া যায়, কারো কারো জন্য এরকম টাইপের কার্ভ পাওয়া যায়। আমি একটু এটাকে হাইলাইট করি। কারো কারো জন্য এই টাইপের কার্ভ পাওয়া যায়, মানে তার মানে কি এটা এক্সেপশনাল, তার মানে এটা এক্সেপশনাল কিন্তু, কারণ গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে নয় গ্র্যাজুয়ালি ডিক্রিজ হবে। বাট এটা কি হয়েছে, ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হতে হতে একটা সার্টেন টাইম পর থেকে আবার ডিক্রিজ হওয়া শুরু করছে, এটা এক্সেপশনাল। এই টাইপ যারা তারাই এক্সেপশনাল। তো এই টাইপ কাদের আমি একটু বলে দিই। হ্যাঁ, এই টাইপটা কার, তোমার হয়তো কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দিল, কিন্তু তোমাদেরকে আমি হেল্প করতেছি এইটা বোঝানোর জন্য যে সেটা হচ্ছে যে তোমার যারা কিনা ক্রিস্টাল ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস, অবশ্য ক্রিস্টাল ল্যাটিস বললেও ঠিক হবে না, আরো ক্লিয়ার করতে হবে হাইড্রেটেড, হাইড্রেটেড ক্রিস্টাল ল্যাটিস। তার মানে এই টাইপ কাদের পাবা জানো, যারা হাইড্রেটেড ক্রিস্টাল ল্যাটিস, যারা হাইড্রেটেড ক্রিস্টাল ল্যাটিস। এখন কারা হাইড্রেটেড ক্রিস্টাল ল্যাটিস, কারা হাইড্রেটেড ক্রিস্টাল ল্যাটিস, ফর এক্সাম্পল কপার সালফেট 5 মোল ওয়াটার, সোডিয়াম সালফেট 10 মোল ওয়াটার, অক্সালিক অ্যাসিড 2 মোল ওয়াটার। যাদের দিয়ে পরীক্ষায় দিবে আমি তাদেরকে দিলাম, এর বাইরে তো অনেকেই আছে, এর বাইরে আরো আছে, বাট যাদের দিয়ে এক্সাম্পল দিতে পারে তা ওইটাই আমি মেনশন করলাম। কপার সালফেট 5 মোল ওয়াটার, সোডিয়াম সালফেট 10 মোল ওয়াটার, আর শেষেটা যেটা দিছি ওটা অক্সালিক অ্যাসিড 2 মোল ওয়াটার সহ। এগুলোই হলো হাইড্রেটেড ক্রিস্টাল। তাহলে বুঝতে পারছো যে হাইড্রেটেড ক্রিস্টাল কাকে বুঝাচ্ছে, যাদের সাথে এরকম ক্রিস্টাল ওয়াটার থাকে, যাদের সাথে এরকম ল্যাটিস ওয়াটার থাকে, তারাই হচ্ছে হাইড্রেটেড ক্রিস্টাল। এবং তাদের অ্যাটিটিউডটা এমন, তাদের টাইমে কার্বের অ্যাটিটিউড এটা, তাদের ম্যানার এমন, তাদের টাইমে কার্বের ম্যানার এমন। তার মানে যদি এক্সেপশনাল কাউকে ইন্ডিকেট করে তাহলে বুঝবা যে ওটা হাইড্রেটেড, ওটা হাইড্রেটেড। যদি নামের সাথে হাইড্রেটেড নাও থাকে, নামের সাথে মনে করে বললো যে সোডিয়াম সালফেট এটা এক্সেপশনাল কেন, কোশ্চেনটা এভাবে করবে তোমাকে। অক্সালিক অ্যাসিড এটা এক্সেপশনাল কেন, কোশ্চেনটা তো ওভাবে করবে তোমাকে। তাহলে তোমাকেই বুঝে নিতে হবে যে এটা হাইড্রেটেড।
তো যারা হাইড্রেটেড তাদের টাইমে এই এক্সেপশনটা দেখা দিবে। দ্যাট মিনস কিছুক্ষণ ইনক্রিজ হওয়ার পরে আবার ডিক্রিজ হবে, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ফার্স্ট ইনক্রিজ হবে পরে ডিক্রিজ হবে। তো এটা কেন হয়? কারণটা হচ্ছে যে যখন কিনা কি করা হয়, তুমি যখন এই এদেরকে ডিজলভ করতে যাও, এই যারা হাইড্রেটেড ক্রিস্টাল এদেরকে যখন ডিজলভ করতে যাও, যখন তুমি মনে করো এদেরকে ডিজলভ করবা, কি ডিজলভ করবা? কপার সালফেট 5 মোল ওয়াটার কিংবা সোডিয়াম সালফেট 10 মোল ওয়াটার বা অক্সালিক অ্যাসিড। তো যখন এদেরকে ডিজলভ করো তখন এরা যেমন পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম আয়ন, নাইট্রেট আয়ন প্রডিউস করবে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন প্রডিউস করবে, কপার সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম আয়ন, সালফেট আয়ন প্রডিউস করবে। তাহলে কপার সালফেটও তো কপার আয়ন, সালফেট আয়ন প্রডিউস করবে, কপার আয়ন, সালফেট আয়ন তারাও তো প্রডিউস করবে। কিন্তু এখানে কি হয় জানো? কপার আয়ন আর সালফেট আয়ন প্রডিউস হবে কখন জানো? যখন এই ওয়াটারটা এখান থেকে রিমুভ হবে। আগে ওয়াটারটা কি হইতে হবে? রিমুভ করতে হবে। এই ওয়াটারটা আগে রিমুভ হবে, রিমেম্বার, এই ওয়াটারটা রিমুভ হবে, এই ওয়াটারটা ডিসোসিয়েট হবে। এটা অনেকটা কি তাদেরকে গার্ড দিয়ে রাখছে না? সো দ্যাট এই ওয়াটারটা আগে ডিসোসিয়েট হবে বা ওয়াটারটা আগে রিমুভ হবে। তার জন্য যখনই কোনো হাইড্রেটেড ক্রিস্টালকে ডিজলভ করা হয়, তো প্রথম দিকে ওয়াটারটা ডিসোসিয়েট হয়, ফার্স্টের দিকে ওয়াটার ডিসোসিয়েট হয়। তো যখন ওয়াটারটা ডিসোসিয়েট হয় বা ওয়াটারকে ডিসোসিয়েট করতে হয়, তখন হিট অ্যাবজর্ব করে। কেন হিট অ্যাবজর্ব করে? ওই ওয়াটারটাকে রিমুভ করার জন্য, ওই ওয়াটারটাকে ডিসোসিয়েট করার জন্য প্রথম দিকে হিট অ্যাবজর্ব হয়। ফার্স্টের দিকে কি হয়? হিটটা অ্যাবজর্ব হয়। তো যখন ওয়াটারের কারণে ওয়াটার রিমুভ করার জন্য, ওয়াটারকে ডিসোসিয়েট করার জন্য যখন হিট অ্যাবজর্ব হয়, তখন তো সিস্টেম কি? এন্ডোথার্মিক। তখন সিস্টেম কি? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে এই টাইপের। তো এন্ডোথার্মিক হলে আমরা কি জেনেছি? যে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি ইনক্রিজ হবে। কিন্তু যেই না ওয়াটার সরে যায়, যেই না ওয়াটার রিমুভ হয়ে যায়, ডিসোসিয়েট হয়ে যায়, তখন আর এটা নো মোর অ্যাবজর্ব হিট, তখন সে আর হিট অ্যাবজর্ব করে না, রেদার সে তখন হিট প্রডিউস করতে শুরু করে। তার মানে সিস্টেম হয়ে যায় এক্সোথার্মিক। তার মানে সিস্টেম কিছুক্ষণ এন্ডোথার্মিক, তারপর থেকে এক্সোথার্মিক। এন্ড দ্যাটস ওয়াই প্রথমে ইনক্রিজ হচ্ছে, পরে ডিক্রিজ হচ্ছে। তাহলে এদের বেলায় হাইড্রেটেড ক্রিস্টাল যারা, তাদের টাইমে কি হয়? প্রথম দিকে হিট অ্যাবজর্ব হয়। কেন অ্যাবজর্ব হয়? কারণ ওয়াটারটা যাওয়ার জন্য, যার কারণে সিস্টেম এন্ডোথার্মিক, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে সলিবিলিটি ইনক্রিজই হয়। কিন্তু যখন ওয়াটার ডিসোসিয়েট হয়ে যায়, তারপরে যারা হাইড্রেটেড ক্রিস্টাল, তখন তারা আবার উল্টো ওয়াটার অ্যাবজর্ব করার চেষ্টা করে। তার মানে তখন তারা বন্ড ফর্ম করতে চেষ্টা করে, তখন তারা আবার উল্টো বন্ড ফর্ম করতে চেষ্টা করে। আর বন্ড ফর্ম করতে গেলে হিট প্রডিউস হবে, তখন এটা হয়ে যাবে এক্সোথার্মিক। আর যখন এক্সোথার্মিক হয়, আমরা তো জেনেই আসছি যে এক্সোথার্মিক হইলে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কমে। তার মানে কিছুক্ষণ এন্ডোথার্মিক, তারপর এক্সোথার্মিক। কেন কিছুক্ষণ এন্ডোথার্মিক আর পরেই বা কেন এক্সোথার্মিক? এটা ওয়াটার থাকা না থাকার উপরে ডিপেন্ড করে। তাহলে এইখানে তোমাকে মেইনলি কোশ্চেন করা হবে যে এদেরটা এক্সেপশনাল কেন। কাউকে মেনশন করে বলতে পারে, আর নয়তো ডাইরেক্ট বলতে পারে হাইড্রেটেড ক্রিস্টাল। তো এটা খুবই সিগনিফিকেন্ট, সলিবিলিটি ভার্সাস টেম্পারেচারের কার্ভ। এন্ড এই যে কথাগুলো বলে যাচ্ছি, এগুলো ফিগার আউট করে ডিটেলসে বলে যাচ্ছি, এটাই আবার কি হবে তোমাদের, ধরো যখন রিভিশনের প্রয়োজন হবে, আবার ভুলে গেছো কিছু জিনিস, স্যার ওখানে কি বলছিল, সেখানে কি বলছিল, যার জন্য এই রেকর্ড গুলো থাকতেছে, ঠিক না? ওকে, এবার এসো আমরা একটা প্রবলেম সলভ করব, এবং সেই প্রবলেম সলভ করলে আমাদের ক্লাস শেষ হবে। প্রবলেমটা এমন, সেটা হচ্ছে যে এরকম, যে at 10 degree Celsius and 20 degree Celsius temperature, solubility of potassium nitrate is 30 and 50 suppose। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস এন্ড 20 ডিগ্রি সেলসিয়াসের সলিবিলিটি পটাশিয়াম নাইট্রেটের হলো 30 and 50, এরকম একটা কথা বলা আছে। তারপরে বললো যে টেম্পারেচার of a
150 gram solution is decreased to 10 degrees Celsius from 20 degrees Celsius. Calculate how much gram of salt will be precipitated. Will be precipitated. এটা চমৎকার হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন, and it is quite সিকিউ ওরিয়েন্টেড। সিকিউর জন্য যদি এই এরিয়াতে সিকিউর দেওয়ার কারো প্ল্যান থাকে তাহলে এই টাইপের কোশ্চেন দিবে, and ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝে নেও, ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে কি ফলো করো, তোমাকে বলা আছে যে 10 ডিগ্রি সেলসিয়াস and 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সলিবিলিটি হচ্ছে রেসপেক্টিভলি 30 and 50। তাহলে 10 and 20 ডিগ্রি সেলসিয়াসের সলিবিলিটি হচ্ছে 30 আর 50, মানে 10 ডিগ্রিতে কত 30 আর 20 ডিগ্রি কত 50, তার মানে কি, মানে মোর টেম্পারেচার মোর সলিবিলিটি। আচ্ছা, টেম্পারেচার অফ আ 150 গ্রাম সলিউশন, তার মানে সলিউশনটা হলো 150 গ্রামের, ইট ডিক্রিজ টু 10 ডিগ্রি, মানে তুমি 10 ডিগ্রি সেলসিয়াসে ডিক্রিজ করছো, কোথা থেকে ছিল কততে, 30 ডিগ্রিতে। তাই 30 ডিগ্রিতে একটা সলিউশনকে তুমি 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছো, 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে আসছো, তুমি 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে নিয়ে আসছো। তাহলে তুমি টেম্পারেচার ডিক্রিজ করলো না, টেম্পারেচার ডিক্রিজ করলে কি হবে, সলিবিলিটি ডিক্রিজ হবে। তাহলে সলিবিলিটি ডিক্রিজ হওয়া মানে কি, তার মানে সলিউশনে যতটুকু সলিড ডিজলভ থাকতে পারতো আর ততটা আর ডিজলভ থাকতে পারবে না, যতটা ডিজলভ থাকতে পারবে না ততটা কি হবে, প্রিসিপিটেট হবে। এখন তোমাকে বলতেছে সেই প্রিসিপিটেট কতটা সেটা বের করো। ওকে, এসো যে এই প্রবলেম গুলো কিভাবে সলভ করতেছো, দিস প্রবলেম কিভাবে তোমরা সলভ করতেছো, খুব সিম্পল ওয়েতে সলভ করবা, দেখবা যে এটা সলভ হয়ে গেছে। ওকে, দেখো এক্ষেত্রে তোমরা যেটা করবা, এট ফার্স্ট যেটা করবা সেটা হচ্ছে যে এট 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তুমি কোন টেম্পারেচারে আছো, মানে সলিউশনটা এখন কোন টেম্পারেচারে, 20 ডিগ্রিতে না, তাহলে তুমি 20 ডিগ্রি সেলসিয়াসে আগে করবা। at 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, S is equal to small m by capital M minus small m into 100। দেখছো, ওই সেই ফর্মুলা। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে এই ফর্মুলাটাকে একবার অ্যাপ্লাই করবা 20 ডিগ্রি সেলসিয়াসে, তার মানে S is equal to small m by capital M minus small m into 100। এইটা ইউজ করে কি বের করবা জানো, যে এই যে 150 গ্রাম আছে কোথায়, এই যে 150 গ্রাম এর মধ্যে কতটা সলিউট আছে এন্ড কতটা সলভেন্ট আছে। তুমি ন্যাচারালি বুঝতে পারতেছো যে এটা করতেই হবে, যে 150 তে সলিউট আছে কতটা, 150 তে সলভেন্ট আছে কতটা, সেটা তো আগে বের করতে হবে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে S is equal to small m by capital M minus small m into 100। তাহলে S এর ভ্যালু তো দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াসে কত 50, ভুল করে না কিন্তু, উল্টাপাল্টা হইল না জানো, 20 ডিগ্রিতে 50, তাহলে এটা হচ্ছে 50 ইকুয়াল টু স্মল m by ক্যাপিটাল M, ক্যাপিটাল M দেওয়া আছে 150 মাইনাস স্মল m ইনটু 100। তার মানে দেখছো ওই যে একটা সিঙ্গেল ম্যাথ করলাম না, ওই সিঙ্গেল ম্যাথেরই এখন একটা অংশ এটার মধ্যে চলে আসছে। তাহলে স্মল m বের করবো, তো স্মল m বের করার জন্য আমি যেটা করতে পারি যে 150 m ইকুয়াল টু 50 ইনটু 150 হবে। বাহ, মাই গুডনেস, এত সুন্দর করে কেমনে আসলো। 150 m ইকুয়াল টু আসবে হচ্ছে 50 ইনটু 150, তাতে করে m ইকুয়াল টু কি হবে বুঝাই যাচ্ছে না, 50 হবে, কারণ 150 কাটা। ওকে, তাহলে হলো তো একটা বার যে স্মল m কত 50 গ্রাম, স্মল m কত 50 গ্রাম। তাহলে S is equal to থেকে আমরা ক্যাপিটাল স্মল m জেনে গেলাম। তাহলে স্মল m যদি এটা হয় তাহলে কি বলা যায় যে অ্যামাউন্ট অফ সলিউট is equal to amount of solute is equal to 50 গ্রাম। তাহলে অ্যামাউন্ট অফ সলভেন্ট কতটা is equal to 150 minus 50, that is 100 গ্রাম। হাই হাই, এত সুন্দর করে তো আসে না সাধারণত, আরো একটু পেছানো গোছানো থাকে আর কি, এরকম একেবারে যতটুকু সলভেন্ট অতটুকু সলভেন্ট মিলে গেল। আচ্ছা যাই হোক, তাহলে 100 গ্রাম সলভেন্ট কত 100 গ্রাম। তাহলে এই কাজটা আগে করবা, খুব
কষ্ট কিছু হবে এটা? অফকোর্স না। করে ফেললা যে সলভেন্ট এন্ড সলিউট কতটা, এইটা একটা পার্ট। এই পার্ট করার পরে তারপরে করবা সেকেন্ড পার্ট, এন্ড সেকেন্ড পার্টে যায় বলবা যে এট 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগে টেম্পারেচার আর পরে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস। এখন 10 ডিগ্রি সেলসিয়াসে তুমি আবার সেই ফর্মুলাতেই যাবা, h is equal to স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100, একই ফর্মুলা করবা, h is equal to স্মল m বাই ক্যাপ এটা এন্ড হচ্ছে 100। আচ্ছা, তো 10 ডিগ্রি সেলসিয়াসে কি সলিবিলিটি জানি না? জানি তো, এই যে 10 ডিগ্রিতে যে 30, জানি তো এটা 30, তখনও স্মল m জানি না, তখনও স্মল mটা জানি না, তার মানে স্মল m রয়ে যাবে। আচ্ছা, তো তখন আর কি জানি? ক্যাপিটাল এমও জানি না, কিন্তু কেমনে জানি না জানো? মনে রাখবা, সলিবিলিটি চেঞ্জ হলে সলিউট চেঞ্জ হয়, সলিউশনও চেঞ্জ হয়ে যায়, কিন্তু সলভেন্ট একই থাকে। কেমনে কথাটা বলি? মনে করো এই যে এখানে আছে কি, যখন সলিবিলিটি 30 তখন সলভেন্ট কত? 100, আর সলিউশন কত? 130। যখন সলিবিলিটি 50 তখন সলিউট 50, সলভেন্ট তো আগের মতোই 100, আর সলিউশন কত? 150। তার মানে সলিউট চেঞ্জ হলে সলিউশন চেঞ্জ হয়, সলভেন্ট তো চেঞ্জ হয় না, সলভেন্ট চেঞ্জ হয় না। আর তোমরা তো জানো যে পুরাটাই হলো সলভেন্ট, আর সলভেন্ট আগে যা ছিল তাই। আগে কত ছিল? আগেই যা তো ছিল। তাহলে তুমি এইবার এই পুরোটা এবারে বসায় দিবা, পুরোটা বসায় দিবা। এখন তোমাদেরকে কনফিউজ করতে পারে সবগুলো, এই যে এগুলো মিলে রাখছে বলে তোমাদেরকে কনফিউজ করতে পারে, কিন্তু তুমি তো নিয়ম অনুযায়ী করছো, বুঝো নাই কথাটা? আমি হয়তো এমন ভাবে কিছু দিছি যার কারণে আমার এইভাবে এসে গেছে সব। তাহলে 100 কাটা যায়, তোমার m ইকুয়াল টু কত হলো? 30 গ্রাম। তার মানে হচ্ছে আগে সলিউট কত ছিল? 50 গ্রাম, এখন সলিউট কত? 30 গ্রাম। তাহলে প্রিসিপিটেট হচ্ছে কতটুকু? অ্যামাউন্ট অফ প্রিসিপিটেট, তাহলে 50 মাইনাস 30, দ্যাট ইজ 20 গ্রাম। তাহলে অ্যামাউন্ট অফ প্রিসিপিটেট কত হলো? 20 গ্রাম। দ্যাটস ইট, দ্যাটস অল। সো জাস্ট রিমেম্বার যে এইরকম যদি বলে কোনো প্রবলেম সলিউশন করতে, তাহলে কি করবা? প্রথমে যে টেম্পারেচার আসো সেই টেম্পারেচারে সলিউট কত, সলভেন্ট কত, নেক্সট টাইম সলিউট কত, তবে সেবার সলভেন্টের রেসপেক্টে। প্রথমটা সলিউশনের রেসপেক্টে, পরেরটা সলভেন্টের রেসপেক্টে। তারপর এই দুইটার যে ডিফারেন্স আসবে সেই ডিফারেন্সটাই হবে প্রেসিপিটেট, ওটাই হবে প্রেসিপিটেট। সো দিস ওয়েতে এটা সলিউশন করবা, দিস ওয়েতে, এন্ড দিস ইজ ফ্যান্টাস্টিক ম্যাথ। তো এটা তো হয়ে গেল। এইটারই কি হতে পারতো? একটা রিভার্স ম্যাথ হতে পারে। এইটার একটা রিভার্স ম্যাথ হতে পারে কিরকম? কথাটা এইটা পর্যন্ত ঠিক থাকলো, শুধু 150 গ্রাম সলিউশনও ঠিক রাখলো, শুধু বললো যে ইজ ইনক্রিজ টু 20 ডিগ্রি ফ্রম 10 ডিগ্রি। এমনও তো হতে পারতো যে আমি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে ইনক্রিজ করলাম। তাহলে ইনক্রিজ করলে কি হবে? সলিউট বাড়বে না? সলিউট বাড়বে। তাহলে দ্যাট টাইম তোমাকে কি কোশ্চেন করবে জানো? তোমাকে তখন কোশ্চেন করবে হাউ মাচ মোর সলিউট ক্যান বি অ্যাডেড, হাউ মাচ মোর ক্যান বি অ্যাডেড, হাউ মাচ মোর সলিউট ক্যান বি অ্যাডেড, ঠিক কি না? কারণ তখন তো তুমি প্রথমে পাবা কম সলিউট, পরে পাবা বেশি সলিউট। তাই তখন যে ডিফারেন্সটা আসবে ওইটা হচ্ছে তুমি আরো অ্যাড করতে পারবা, তখন তুমি সেটা আরো অ্যাড করতে পারবা। কিন্তু সত্যি কথা হচ্ছে একই জিনিস। এই যে টেম্পারেচার আসো সেই টেম্পারেচারের সলিবিলিটি দিয়ে সলিউট বার করবা, সলভেন্ট বার করবা। যে টেম্পারেচারে যাচ্ছ সেইটার সলিবিলিটি দিয়ে সলভেন্ট দিয়ে সলিউট বার করবা। এই দুই সলিউটের ডিফারেন্স বার করবা, সোজা কথা। এই দুই সলিউটের ডিফারেন্স থেকে হয়তো একটা ডিসিশন আসতে পারে যে কতটুকু প্রিসিপিটেট হবে, আর নয়তো ডিসিশন আসবে কতটুকু অ্যাড করা যাবে। যদি আগে বেশি পরে কম তাহলে প্রিসিপিটেট, আগে কম পরে বেশি তাহলে অ্যাড করা যাবে। তার মানে রিভার্স হলেও তোমাদের এটা পারতে পারার কথা, কারণ ইট ইজ কোয়াইট সিম্পল। তো এই হচ্ছে তোমার সলিবিলিটির এই টাইপের ম্যাথ গুলো আমাদেরকে সলিউশন করতে হয়। তাহলে I could manage the class by delivering all the topics on this part and it is successfully I can done. তাহলে কি হলো যে তোমার সলিবিলিটি কি, টাইপস অফ সলিউশন কি,
দেন হচ্ছে ইকুয়েশন কোনটা এই সলিবিলিটিতে, তা দিয়ে কি করে ছোটখাটো প্রবলেম সলভ করা যায়, সলিবিলিটির সাথে টেম্পারেচারের যে কার্ভটা, সেই কার্ভ থেকে আমাদের কি অবজারভেশন, এন্ড হচ্ছে গিয়ে এই যে টাইপের ম্যাথ, এগুলো কিভাবে সলভ করব আমরা। তো দ্যাটস অল। দ্যাটস